বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোহাম্মদ ফিরোজ মল্লিক, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি বিএনপি, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির আয়োজনে আপনারা দূর দূরান্ত থেকে যে উপস্থিত হয়েছেন, আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্য ধরে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে আগামী দিনেও কষ্ট করতে হইবে। এই কথা শুরু করেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। বন্ধুগণ, আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, প্রেসিডিয়াম মেম্বার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ইতিহাস আপনাদের সকলের জানা, তারপরেও এই পার্টির গঠন কি জন্য হলো তার কিছু গণনা না জেনে জিনিসটা পরিষ্কার হবে না, বিধায় আপনাদেরকে আরেকটু কষ্ট দিতে চাই। 1972 সাল এদেশে সংগ্রাম হয়েছে মাতৃভাষা সংরক্ষণের জন্য এবং এই দেশের কৃতি সন্তানরা রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে। 1952 এবং ওই 52 সালে এই রক্তদানেই চিহ্নিত করে দিয়েছে, ইঙ্গিত করে দিয়েছে এই বাংলাদেশ স্বাধীন হবে। 71-এ আবার যুদ্ধ করে এই দেশ স্বাধীন করার জন্য মানুষ প্রস্তুত হয়েছিল। প্রস্তুত হইল 71-এ, মানুষ 52 সালে প্রস্তুত হয় কি করে? সংগ্রামের কথা তো আস্তে আস্তে চলতে ছিল রাজনীতিবিদদের। 1969-এর গণ আন্দোলনের দাবি ছিল গণমুক্তির জন্য এবং পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তানের শাসন থেকে এবং সেনাবাহিনীদের শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণভোটের বা গণতন্ত্রের জন্য দেশের ইলেকশনের জন্য দাবি ছিল। সেই দাবিতে নির্বাচন দিতে পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল 1970 সালে। 1970 সালে যে ইলেকশনে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জয় হয় এবং সরকার গঠনের জন্য একটা কাঠামো বা বিজয় ছিনিয়ে আনে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ভোটের মাধ্যমে। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর পরিষ্কারভাবে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ওনারা ক্ষমতা দেয়নি। 25শে মার্চ বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে কৌশলে এই দেশের সেনাবাহিনীকে পশ্চিম পাকিস্তানে দিয়েছে, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে দিয়েছে। 25শে মার্চ রাতের অন্ধকারে সাধারণ মানুষকে মারতে শুরু করছে। সাধারণ মানুষ চিন্তা করছে এই হানাদার বাহিনীর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জাগ্রত হতে হবে এবং ওই যে শব্দ উচ্চারণ করছে আমাদের মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের ঝাঁপাই করতে হবে। 26শে মার্চ জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে সরাসরি নিজে করে বলছে স্বাধীনতা ঘোষণা করছে। কালুরঘাট থেকে আওয়ামী লীগের লোকেরা বলছে ঘোষণাটা আপনি দিলেন, আপনি তো দেশের নেতা না, আপনি তো সেনাবাহিনীর লোক। তখন বলছে আপনাদের পক্ষ থেকে দেন। ওনারা আওয়ামী লীগের নেতারা বললো, চিন্তা করলো যে যদি আমরা ঘোষণা দেই তাহলে আমাদেরকে মুরগির বাচ্চার মতো নিয়ে মেরে ফেলবে, তার চেয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর লোকগুলি মাঠে থাকে। জিয়াউর রহমানকে আবার বললেন যে না, ঘোষণাটা আপনি দেন, তবে
বঙ্গবন্ধুর পক্ষে দেন। 7 মার্চ উনি 27 মার্চ উনি ক্লিয়ার করে দিলেন বঙ্গবন্ধুর পক্ষে উনি স্বাধীনতা ঘোষণা করলেন। এই স্বাধীনতার ঘোষণা নিয়ে এই দুই রাজনৈতিক দল যেভাবে টানা হেঁচড়া করে, এই টানা হেঁচড়ার মধ্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা 1971 যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, এই টানা হেঁচড়ার মধ্যে থাকতে চায় না, একটা পরিষ্কার ইতিহাস উপহার দিতে চায় আগামী দিন ইনশাআল্লাহ। স্বাধীনতা আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু কেউ বলতে চায়, কোন দলের নেতা বলতে চায় যে আমার বাপে একা করছে, আমার দল করছে, কিন্তু তাদের দলের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। এবং ডক্টর কামাল যে কথাটা বলে যে যুদ্ধের সময় আওয়ামী লীগের কয়জন মুক্তিযোদ্ধা ছিল একটু লিস্টে বাইর করেন, খুঁজে পাবেন না। বন্ধুগণ, যারা প্রকৃত যুদ্ধ করেছে আমি মনে করি তারা প্রকৃত দেশপ্রেমী। তাদেরকে নিয়ে বাংলার মাটিতে কোনো ছেলেমেয়ে খেলতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। 2007 সাল অনেক সরকার দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, তারপরে বিএনপি দেখেছি, এরশাদ সাহেবকে দেখেছি, 91 দেখেছি, 96 দেখেছি, 2001 সাল দেখেছি। কারো রাজনীতি যদি পরিচ্ছন্ন হইতো তাহলে সেনাবাহিনী মাঠে আসতে হইতো না। কেন আসছে? পরিষ্কার যদি রাজনীতি বাংলার মাটিতে থাকতো তাহলে 2 নেত্রীকে কারাবাসে যেতে হয় না, জেলখানায় যেতে হয় না। ত্রুটি বিচ্ছুতি সেনাবাহিনী পেয়েছে, তাদের ভিতরে লোক এসেছে, 2 বছর শাসন করেছে। 7 সালে আমি চিন্তা করলাম যে দেশ তো আমরা স্বাধীন করেছি, তাহলে রাজনীতির বাংলার মাটিতে রাজনীতির শূন্যতা আসতে পারে, সেই শূন্য জায়গা আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি ফিল আপ করবে। এই চিন্তাধারা করে আমি অনেকের সঙ্গে আলাপ করিয়া পরিচ্ছন্ন মানুষ নিয়ে আমি চিন্তা করলাম যে রাজনীতির মাঠে আমাদের থাকা উচিত। যেহেতু আমরা জাতির সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা নিজেদের জীবনকে বাজি রেখে আমরা নিঃস্বার্থে 9 মাস যুদ্ধ করতে পারছি, যখন দেশকে ভালোবেসে করেছি, কোনো আওয়ামী লীগকে চিন্তা করে না, কোনো বিএনপিকে চিন্তা করে না, দেশকে ভালোবেসে। সুতরাং দেশকে রক্ষার জন্য দেশের পরিচ্ছন্ন মানুষ দিয়ে আগামীতে এই মুক্তিযোদ্ধারা রাজনীতি করবে, দেশ শাসন করবে, এই চিন্তা করেই আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি গঠন করেছি। 2009 সাল যে কোনো ভাবে জানেন ক্ষমতায় এসেছে, কিভাবে এসেছে, তারা চিন্তা করে দেশ তো আমরা স্বাধীন করেছি, আবার মুক্তিযোদ্ধারা মাঠে থাকবে কেন? ওই মুক্তিযোদ্ধা তো আমার বাপের মুক্তিযোদ্ধা, আমার বাপ, আমার স্বামীর মুক্তিযোদ্ধা বা আমাদের মুক্তিযোদ্ধা, এই টানা হেঁচড়া। সুতরাং বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টিকে আর মাঠের কাজ করলেই যে গুম হয়ে ইন্ডিয়া যেতে হবে, এটা আমাদের ভিতরের লোকরা কিছু তো বুদ্ধি রাখে, চিন্তা করে কৌশলে কাজ করতে হবে, সময়ের মতো জেগে উঠতে হবে। গুম হওয়া যাবে না, বুঝে শুনে মাঠে থাকতে হইবে। মাঠ যখন চায়, জনগণ যখন চায়, জাতির শ্রেষ্ঠ সন্তানরা, পরিচ্ছন্ন মানুষ, বাংলার শিক্ষিত জনপ্রিয় দেশপ্রেমিক মানুষ নিয়ে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টি মাঠে থাকবে ইনশাআল্লাহ। 1918 সাল, 2018 সাল একটা কোঠা আন্দোলন। কোঠা আন্দোলন কি বলা হয়েছে? সংস্কার। আরে ভাই, সাধারণ একটা সংস্কার, কিন্তু সংস্কারের কথা বলতে গিয়ে যারা মাঠে সংস্কারের কথা বলছে তারাও কিন্তু বুদ্ধিহীন কথা বলছে। বলে কি? মেধাহীন। সুতরাং কোঠা সংস্কার করতে হইবে। ভাই, তোমরা যে মেধাহীনের কথা বলছো, কোঠা সংস্কারের কথা বলছো, তুমি কি জানো যে যারা বিসিএস পরীক্ষা দেয়, সেই বিসিএস পরীক্ষা দিতে হইলে একটা মানদণ্ড থাকে আবেদন করার। এই মানদণ্ড সেই পর্যায়ে যদি কেউ যাইতে না পারে তাহলে আবেদন করতে পারে না। তাহলে যারা ওই বিসিএস পরীক্ষায় মানে উত্তীর্ণ করতে পারবে বা দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে এমন মানদণ্ড রেখেই আবেদন করার সুযোগ দিয়েছে। অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছে,
যারা দেশ পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে এমন এই সিদ্ধান্ত করে সংস্থা বলছে এই মানের লোক আবেদন করতে পারবে। যে কোনো লোক আবেদন করতে পারবে না। তাহলে মেধাহীন কেন বললাম তোমরা? এক, দুই হলো মেধাহীন কি? যারা পরীক্ষা দেবে তারা প্রথম 200 মার্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে 1000 পরীক্ষা উত্তীর্ণ হবে, তারপরে ভাইভায় পাস করতে হবে। তাহলে মেধাশূন্য হইল কোথায়? ভাইভার পরে প্রশ্ন হইল কোথায়? তাহলে ভাই তোমরা কি এই সন্তানেরা তোমরা যে কোঠার কথা বলেছো সেই কোঠার কথা তো তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো নাই, আর সুষ্ঠু সমাধানও দিতে পারো নাই। মাঠে আন্দোলন করেছে। তো মাঠে আন্দোলন করেছে কি? সংস্কারের জন্য। তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুমি কোঠা বাতিল করার কে? বলেন, বাতিল করার কে? আর বাতিল করে দিয়েছে যারা মাঠে কোঠা আন্দোলন করছে, তারা যা চাইছে উনি তার চাই বেশি দিয়েছে, ওনরা বেশি বেগে ভরে গেছে। তাহলে তোমরাও তো পরিচ্ছন্ন নয়। তোমরা যদি পরিচ্ছন্ন হইতো তাহলে বলবা শেখ হাসিনা তোমার কাছে তো আমরা সংস্কার চাইছি, কেন তুমি কোঠা বন্ধ করো? সেখানে 10% মহিলা কোঠা আছে, সেখানে অন্যান্য কোঠা আছে, মুক্তিযোদ্ধারও কোঠা আছে। তোমরা বলতে যে আমরা কোঠার সংস্কার চাইছি, সুতরাং কোঠার সংস্কার করেন, বাদ দিতে পারেন না। বাদ দিয়ে তুমি ভুল করছে, আর ছাত্ররা বেশি বেজা ভরে গেছে। তারপরে হইল কি? একটা কেস করো। এই কেস করার পরে মাঠে আবার ছাত্র নাম সেই কোঠা আন্দোলনে। কোঠা আন্দোলন করতে গিয়ে যারা বলে যে আমরা একেবারে সবকিছু করে ফেলছি, আমি বিশ্বাস করি না। তোমাদেরকে বুঝতে হবে তোমাদের অর্জন কতটুকু। সেখানে যদি সর্বসাধারণ এবং মুক্তিযোদ্ধাদের যদি অংশগ্রহণ না থাকতো, কারণ অংশগ্রহণ করছে শেখ হাসিনা, তুমি বাতিল করার কে? তুমি যদি সংস্কার করতা তাহলে 30% থেকে অন্তত 15% থাকতো। তুমি তো ভুল করছো। তাহলে মুক্তিযোদ্ধারা নামে নাই। চাইছে যেটা পরিচ্ছন্ন রাজনীতির মধ্যে মুক্তিযোদ্ধারা থাকবে এবং সামনের দিকে পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করার জন্য মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকবে। আমরা কিন্তু সেই চিন্তেই হিসাব নিকাশ করেই আমরা তাদের পক্ষে ছিলাম। আগস্টের 3 তারিখ কেউ যদি মনে করে যে একক অর্জন আমাদের, আমি বলবো না। সেনাবাহিনী প্রধান বলছে কি যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যদি ক্ষমতা হস্তান্তর করা না হয় তাহলে হাজার হাজার মানুষের জীবন দিতে হবে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হবে। সেইটা হতে দেওয়া যায় না। সেনাবাহিনী 3 তারিখে বলে নাই? তাহলে সেনাবাহিনীর অর্জন আছে না? এখন তোমরা সেনাবাহিনীকে দূরে সরাই দাও কেন? কেন বাংলার মাটিতে তোমরা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে চাও এবং প্রতিবেশী এবং অন্য রাষ্ট্রের কুচক্রীদের সুযোগ করে দেওয়ার চেষ্টা করো? আমরা করতে দেবো না, ইনশাআল্লাহ আমরা করতে দেবো না। আমরা বাংলার মাটিতে আছি, বাংলার মাটিতে থাকবো, বাংলার মাটিতে বাংলার মানুষকে নিয়ে একত্রবদ্ধ ভাবে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা লাল সবুজের পতাকা দিয়েছিলাম। সেই লাল সবুজের পতাকা নিয়ে, পতাকা মাথায় দিয়ে তারপরে তোমরা আন্দোলন করেছো। সেই আন্দোলন করতে গিয়ে তোমরা এক সময় একত্রকে ভুলে যাওয়ার চেষ্টা করেছো, কিন্তু কিছু বুদ্ধতাই এখন তোমাদের হয়েছে। তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তার সম্পূর্ণ বুঝতে পারো নাই। সম্পূর্ণ বুঝ আসলে তোমাদের আরো করণীয় ছিল কি, সেটা করা উচিত ছিল। এখনো মাঠে ঘাটে কিন্তু তোমরা যা করতেছো সেটা জনগণ পছন্দ করে না। তোমরা বলছো কি আমরা পরিচ্ছন্ন জিনিস উপহার দেবো, ওই জনগণ আর বলে কি পরিচ্ছন্নতা পায় না? এই শব্দ আমরা শুনতে পাই যে এক গ্রুপ চলে গেছে আর এক গ্রুপ মাঠে, এবং সেই মাঠে যে গ্রুপ আছে তারা যে অন্যায় করতেছে সমপরিমাণ অন্যায় আর একটা গ্রুপ করতেছে, নতুন গ্রুপ, যারা সুন্দর দেশ উপহার দেওয়ার কথা মাঠে বলে। আমরা সুন্দর দেশ উপহার তারা দিতে পারবে এটা আমরা ভাবি না, আমরা দেখতে পাই না। আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা অসহায় অবস্থার মধ্যে কিছু লোক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভাই পরিষ্কার কথা, আমি প্রত্যেকটা দলকে আমি আমন্ত্রণ জেনেছি এবং আমি রিসিভ কপি নিয়ে এসেছি। আমরা এখানে দাওয়াত দিয়েছিলাম, সব পার্টি উপস্থিত থাকবে, সেই পার্টির মধ্যে সবাই কথা শুনবো,
আগামী দিনে সুস্থ রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তায় আমরা দাওয়াত দিয়েছিলাম। কিন্তু ছাড়া পাই নাই কেন? ওনাদের চিন্তাধারা ওনরা কিছু করবে, ওনরা ঘরে নেবে কিভাবে, ক্ষমতায় কিভাবে থাকবে, অথবা ক্ষমতায় কিভাবে আসবে, ওনরা পরিশ্রমের কথা বলে। এই পরিশ্রমের মধ্যে যদি যাই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যদি পরিশ্রমের কথা বলে, তাহলে এরা যদি ক্ষমতায় যায় বা এদের সাথে যদি আমরা ক্ষমতা যাই, তাহলে আমরা কাম করতে পারবো না, আর পরিচ্ছন্ন উপহার দেওয়ার চিন্তা করতে পারবো না। সুতরাং আমি মনে করি আপনারা এসে আপনাদের বক্তব্য এখানে তুলে ধরা উচিত ছিল, এবং আমরা কি বলতে চাই সেই কথা আপনাদের শোনা উচিত ছিল। ওনারা আসে নাই, আমরা বলে যাই। আমাদের এই মুক্তিযোদ্ধা পার্টির পরিচ্ছন্ন চিন্তা, আমার অনেক ভাই বলে গেছে মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করছি, মুক্তিযোদ্ধা থাকবে, কিন্তু আমরা 7.5 কোটি মানুষের জন্য লাল সবুজের পতাকা দিয়েছি। কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখেছি, তাতে আমরা দেখতে পাচ্ছি বাংলার মাটিতে কোনো পরিচ্ছন্ন রাজনীতি আমরা দেখতে পারি না। আমরা এখন পরিচ্ছন্ন, শিক্ষিত, দেশপ্রেমিক এবং জনগণের পছন্দ লোকদেরকে নিয়ে আমরা মাঠে থাকব, এবং ইনশাআল্লাহ 300 আসনে নমিনেশন দেব এই পার্টির পক্ষ থেকে। আমার এই কথা ডক্টর ইউনূস সাহেবের কাছে বলা আছে, চিঠি দেওয়া আছে, সেনাবাহিনী প্রধানের কাছে চিঠি দেওয়া আছে, যে আমরা মাঠে আছি, আমরা পরিচ্ছন্ন মানুষ, শিক্ষিত মানুষ, এদের দিয়ে আমরা 300 আসনে নমিনেশন দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই, এবং সকলেরই কাজ করতে হবে। একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের এই